আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো দেখতে দেখতে আমাদের অনেকগুলো এপিসোড চলে গেল, আর আপনারাও আমাদের অনেক সহযোগিতা করছেন, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটি যেহেতু নতুন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক এবং বেল বাটনটি প্রেস করে দিবেন। আরেকটি কথা, যেটা আমাদের যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। এখন আমি আমাদের ইমেল অ্যাড্রেসটি বলে দিচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো bhut@gmail.com। স্পেলিংটি BHOOT, ভূত GHONTA, @gmail.com। যাই হোক, আমরা এখন আপনার কাহিনীতে চলে যাব। তো কাহিনীটি আমার অতি প্রিয় এক মানুষের কাছ থেকে সংগ্রহ করা, তার নামটি আমি নাই বললাম। তো ধরেন তার নাম দিয়ে দিলাম আপনার মাসুম। তো মাসুম আর আপনার রাজীব দুই ফ্রেন্ড, তারা ইন্টার পরীক্ষা দিয়ে দিছে। তো দিয়ে দেওয়ার পরে তারা চিন্তা করলো যে আপনার যে ছুটির টাইমটা কি করা যায়। তো মাসুম বলল, চল আমার মামার বাসা থেকে ঘুরে আসি। তো যেই বলা সেই কাজ। তো মাসুম আর রাজীব দুইজনে পরের দিনই সকালবেলা রওনা দিল। তো তারা তখন আপনার সিলেটে থাকতো, সিলেট হাওয়ারে এলাকা আছে। তো ওখানে গেল, তখন অনেক বর্ষা, আপনার রাস্তাঘাট সব ডুবে গেছে। তো বাস থেকে নামার পরে আপনার মামা বাড়ি যেতে হলে আপনার নৌকা লাগবে। তো নৌকা দিয়ে ওরা গেল। যাওয়ার পরে ওরা আপনার মামার বাড়ি যাওয়ার পরে বিকেল খাওয়া দাওয়া করে বিকেলবেলা ঘুরতে বেরোলো। তখন ও মামা বললো যে ঘুরতে যাইতেছোস ঠিক আছে, কিন্তু এই দিকে দিয়ে পশ্চিম দিকে তোরা যাইস না। ওরা বললো আচ্ছা ঠিক আছে। তো ওরা ঘোরাঘুরি করে চলে আসলো। তো ওর মাসুমের মামার আবার আপনার মাছ ধরা খুব শখ। তো মামা বললো চল তাহলে মাছ ধরতে যাই। প্রত্যেক দিন উনি যায় বর্ষার সিজন। তো মাসুম আর মাসুমের ফ্রেন্ড রাজীব, এই দুইজন আর মামা তিনজন মাছ ধরতে গেল। এই আপনার সাথে আনুষঙ্গিক যা যা নেওয়া লাগে, যেমন ধরেন যে আপনার ট্যাটা, তারপরে বড়শি, তারপরে জাল, এগুলো সব নিয়ে গেলো তারা। আবার মাছ রাখার জন্য হাঁড়ি। তো মামা বললো, দেখ আমরা যদি এক জায়গায় থাকি তাহলে তো মাছ বেশি পাবো না, তিনজন তিন দিক যাই। তো মাসুম বলে আচ্ছা ঠিক আছে। তো মাসুম একদিক গেল, রাজীব একদিক, ওর মামা আরেক দিকে। তো মাসুম যেদিকে গেছে সেদিক সাইডটা আবার শ্মশান পড়ছে। তো শ্মশানও দেখলো যে অনেক আলো, মানে কাউকে আর কি আপনার দাহ করা হইতেছে। তো চিন্তা করলো যে কোনো সময় আপনার দেহ মানে দাহ করা দেখে না, ওর খুব শখ জাগলো মনে। তো চিন্তা করলো তাহলে কীভাবে দাহ করে একটু দেখি। তো শ্মশানের ওই জায়গায় গেল, যা দেখলো যে আগুন জ্বলতেছে, এর মধ্যে লাশটা না বসে আছে। লাশের সাথে ওর চোখে চোখ পড়ছে, ও আপনার ওই জায়গায় অজ্ঞান হয়ে গেছে। অনেক ভয় পেয়েছিল। এদিকে তো ওর মামা আর ওর বন্ধু ওকে খুঁজতে ওকে পায় না। পরে ঠিক শ্মশানের ওখানে গিয়ে ও দেখে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। পরে ওর বাসায় নিয়ে আসার পরে ওরে আপনার পানি টানি দিল, পরে ওর জ্ঞান ফিরে আসার পরে অনেক জ্বর ওর শরীরে। তো এখন ওই জ্বরের মধ্যে ও কি করলো, ঘুম এসে পড়লো, কারণ যেহেতু শরীরটা দুর্বল। তো ঘুম এসে পড়ছে, হঠাৎ ওর আপনার ঘুম ভেঙেছে। তো ঘুম ভেঙে যাওয়ার পরে
ও যেই কোল বালিশটা নিছে সেই কোল বালিশটা ওই মনে হইতেছে যে ও কোল বালিশ নেয় না, ওর হাতে চুলের মতো কি জানি বাঁচতেছে। তো ও যখন আপনার তাকায় দেখলো যে আসলে সত্যি ওর হাতে অনেকগুলো চুল, এবং ওর সাথে যেটা ওর পায়ের মানে কোলবাসার মাঝে যেভাবে নেই ওইভাবে হয়ে আছে, পাটা ওর উপরে দেওয়া, কিন্তু ওইটাও অনেক প্রায় 10-12 ফিট লম্বা। তার কোনো আপনার নাক নাই, মুখ নাই, শুধু চোখ দেখা যাইতেছে। তো এটা দেখার পর তো অনেক ভয় পেয়ে গেল মাসুম। ভয় পাওয়া যাওয়ার পরে ও চিৎকার দিল, সাথে সাথে ওর বন্ধু যেটা রাজীব ওটা দৌড়ে আসলো। তো ও চিন্তা করলো, ও মনে হয় যে আমার চিৎকারের অপেক্ষায় ছিল, এত তাড়াতাড়ি চলে আসলো। আসলে তখন এত কিছু চিন্তা করতে পারতেছিল না, এতটুকু চিন্তা করে চিন্তা থাক পরে মানে করবো না, এখন আমার ভালো লাগতেছে না। আর ওইটার সাথে সাথে নাই হয়ে গেছে চিৎকারের সাথে সাথে। পরে ওর ফ্রেন্ড বলতেছে, রাজীব বলতেছে যে কী হয়েছে, বলে যে আমার এখানে মনে হইতেছিল একটা অনেক বড় 10-12 ফিটের একটা কি বলবো তোমাকে অবয়বের মতো ছিল, ওর চুলগুলো মনে আমার হাতের মধ্যে ছিল। কার না তোমার জ্বর আসছে তো তুমি হয়তো আবল তাবল দেখতেছিলাম, তাহলে তুমি আজকে আমার সাথে শো। তো রাজীব বলল আচ্ছা ঠিক আছে। তো শুয়ে আছে, তো ও তো জ্বর, কিছুক্ষণ পর পরই পানির পাশ লাগে। তো ওর পানির পাশ লাগছে। তো পানির পাশ লাগার পর ও দেখতেছে কি আপনার মানে রাজীব ঠিক যেরকম আপনার ওই মাকড়সা আপনার পুরা দেওয়ালে হাঁটে না মাকড়সার মতো, ঠিক ওই মাকড়সার মতো রাজীব পুরা ঘরটা ঘুরতেছে, উপরে নিচে চারিদিক দেওয়ালে। এটা দেখার পর তো এটা দেখার পর তো ও আর ওর ভিতরে নাই, এত ভয় পাইছে, মানে ভয়ের চোটে ও ঘুমিয়ে এসে গেছে, মানে আর কোনো কিছু খেয়াল না, অজ্ঞান হয়ে গেছে না ঘুম হয়ে গেছে সে বলতেই পারে না। যাই হোক সকালবেলা ওর ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে ও বলতেছে যে রাজীব তুমি কি কালকে আমার সাথে ছিলা? তো মানে রাজীবকে জিজ্ঞেস করতেছে মাসুম যে তুমি কি রাত্রে আমার সাথেই ছিলা? পরে রাজীব বলতেছে হ্যাঁ আমি তো কালকে তোমার সাথে ছিলাম। পরে ও রাত্রে ওই ঘটনাটা মনে পড়ে, আর ওর দিকেও মানে যেহেতু মাকড়সার মধ্যে ঘুরতেছে ওই কথাটা আমার মনে পড়ে গেছে। হ্যাঁ, মনে পড়ার পর তো ও মনে করেন ওর দিকে আর তাকায় না। তো তাকায় না মানে ভয় পেয়ে গেছে ও যে আমি কি সারা রাত ওর সাথে ছিলাম। পরে ওর তো জ্বর, শরীরে ভালো হইতেছে না। পরে ওর ওদের মাসুমদের পাশেই ওদের এক আত্মীয়, উনি আবার কবিরাজ, তো ওনার কাছে নিয়ে গেল ওর মামা, যেহেতু ভয় পাইছে প্লাস জ্বর সারতেছে না। পরে আপনার কবির কাছে নেওয়ার পরে কবিরাজ জিজ্ঞেস করলো যে কী হয়েছে। পরে মাসুম বলল আমি তো শ্মশানে ওখানে গেছিলাম রাতে, তো শ্মশানে যাওয়ার পরে আমি এগুলো দেখছি, তারপরে আমি অজ্ঞান হয়ে গেছে, আমি আর বলতে পারি না। পরে কবিরাজ বলল আচ্ছা ঠিক আছে আমার একটু সময় দেন। তো কিছুক্ষণ পরে কবিরাজ বলল আসলে ওই শ্মশানের ওখানে একটা জিন আছে, জিনটার নাম হলো লক্ষ্মী জিন, এটা হিন্দু। ওই লক্ষ্মী জিনটা খুব খারাপ, এটা যদি কাউকে ধরে সহজে ছাড়তে চায় না, এইটাই ওর উপরে এখন মানে আসছে। কালকে আর রাতে কিছু হয়েছে, তখন রাতে ঘটনা মানে আপনার খুইলা বললো মাসুম যে হ্যাঁ আমার সাথে রাতে এগুলো ঘটনা ঘটছে। তো কবিরাজ বললো আসলে এটা ছায়াতে একটু সময় লাগবে, তো এটা তো এভাবে হবে না, তো আপনাকে কমসে কম 2-3 বছরের মতো এটা কালী পূজার আগে আপনার আসতে হবে। ঠিক ওই আপনার কালী পূজার আগে ওই মাসুম স্বপ্ন দেখতো, এই আজে বাজে স্বপ্ন দেখাতো রে, যে কালী পূজা মানে কালী আসতো, এই হইতো, ওকে মেরে ফেলতো, হ্যাঁ ওরে ভয় দেখাইতো, বিভিন্ন ধরনের স্বপ্ন আসতো। তো প্রায় মনে করেন 3টা বছর ওর এই আপনার কবিরাজের কাছে আসতে হয়েছে কালী পূজার আগে আগে, মানে ঢাকা থেকে তাকে আপনার ইসে যাওয়া লাগছে, হ্যাঁ সিলেট যাওয়া লাগছে, এই একমাত্র এই কারণে। যাই হোক 3 বছর পরে আস্তে 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 সেটার প্রভাবটা ওর থেকে আপনার চলে গেছে, আল্লাহর রহমতে এখন সে ভালো আছে। তো এই ছিল আমাদের ফার্স্ট ঘটনা, আশা করি আপনাদের ভালো লাগছে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের গল্পগুলো চেষ্টা করবেন পুরোপুরি শোনার, কারণ আমরা গল্পগুলো অনেক কষ্ট করে সংগ্রহ করি, এবং আমাদের কাছে যে গল্পগুলো মনে হয় যে ভালো সেগুলোই আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শোনার চেষ্টা করতেছি। এখন আমরা সেকেন্ড ঘটনায় চলে যাই। সেকেন্ড ঘটনা এটাও দুটো ফ্রেন্ডকে নিয়ে, আজকে যেহেতু আমরা শ্মশানকে নিয়ে বলতেছি, এটাও শ্মশানেরই ঘটনা। তো 2 ফ্রেন্ড আপনার ওরা নওগাঁ থাকে, তো নওগাঁ এক কলেজে লেখাপড়া করে, হোস্টেলে থাকতো।
তো ওদের গ্রামের বাড়িও নওগাঁ, কিন্তু আপনার একটু দূর হওয়াতে ওরা হোস্টেল থেকে লেখাপড়া করতো। তো হোস্টেলে থাকাকালীন ওরা যখন ছুটি হয় হোস্টেল থেকে, তো আপনার একটা ছুটি দেওয়া হয় বছরে 1-2 বার। পরীক্ষা শেষ বাসায় আসছে, তো ওদের গ্রামে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, যাতে আপনার ওই যে 2 ফ্রেন্ডের কথা বললাম, ওই 2 ফ্রেন্ডকে আপনার শাস্তিস্বরূপ মানে মোটামুটি একটা ভালো আপনার শাস্তি দেওয়া হয়। শাস্তির উল্লেখ করা ঠিক হবে না, যাই হোক। তো ওই যখন ওদেরকে মানে আপনার শাস্তি দেওয়া হয়, তো এক লোক ওদের গ্রামে, এক প্রভাবশালী এক লোক ওদের সাথে খুব খারাপ ব্যবহার করে। তো ওই 2 ফ্রেন্ডের খুব জিদ হয়ে যায় যে না, যদি কোনো দিন সুযোগ পাই তাহলে ওর মানে এর প্রতিশোধটা আমরা নিব। আচ্ছা, এখন আমরা ধরেন একজনের নাম ধরেন দিলাম উত্তম, আরেকজনের নাম দিলাম শিমুল। তো 2 ফ্রেন্ডই খুব ক্লোজ তারা। তো তারা আবার কলেজে হোস্টেলে চলে গেল। তো হোস্টেলে চলে যাওয়ার পরে ওর এক বড় ভাইকে ঘটনাটা খুলে বলল হোস্টেলের। তো হোস্টেলে খুলে দেওয়ার পরে উনি আবার ছিল আপনার হিন্দুর, সনাতন ধর্মাবলী। তো ওনার নাম ছিল শঙ্কর। তো বললো, দেখো, যেহেতু তোমাদের ওনার উপরে খুব জিদ হয়েছে, তোমরা তো, উনি তো অনেক প্রভাবশালী লোক, এগুলা তোমরা এইভাবে কিছু করতে পারবা না ওনাকে, আমি একটু উপায় জানি। তো সাথে সাথে আপনার উত্তম আর শিমুল বলল যে তাহলে আমাকে বলেন, আমাদেরকে বলেন। বলে কি যে যদি অমাবস্যার দিন কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষকে মানে সনাতন ধর্ম বলে কোনো মানুষকে দাহ করা হয়, তখন যদি তুমি গিয়ে ওই সাথে যেই নদীটা থাকবে যেখানে আপনার ওই ছাইগুলা আপনার বিসর্জন দেওয়া হয়, ছাইগুলা যে ফেলে দেয়, ওখানে গেলেই তুমি একটা সিঁদুরের কোটা পাবা। ওই সিঁদুরের কোটা যদি এনে কোনো রকমে তার গায়ে একটু সিঁদুর লাগাই দিতে পারো, তাহলে সে তোমাকে ছাড়া কিছু বুঝবে না, তুমি তাকে সব কাজ করাতে পারবা। ওরা চিন্তা করলো, তাহলে তো একটা বেস্ট আইডিয়া, যদি এটা আমরা করতে পারি 2 জন, তাহলে তো ওই ওনার খবর আছে যে আমাদের সাথে অনেক খাবার ব্যবহার করছে। তো ঠিক আছে, তো ওরা অপেক্ষা করতে লাগলো। এর মধ্যে অমাবস্যা চলে আসলো। এক হিন্দু আপনার সনাতন ধর্মাবলীর একজন মারাও গেল। তো সেদিন দাহ করা হইতেছে, দাহ করার প্রায় শেষের দিকে ওই আপনার উত্তম আর আপনার হইলো শিমুল 2 ফ্রেন্ড আপনার শ্মশানে গেল, যেহেতু ওই শঙ্করদা ওদের বলছে যে যেদিন হবে সেদিন গেলে তোমরা ওটা পাবা। তো ওরা যাইয়া আপনার যখন আপনার ওই যারা মানে দাহ করতে আসছে, দাহ শেষে যখন ছাইগুলা নদীতে ভাসাই দিল, তার ঠিক পরে তারা নদীতে নামলো। বলছে হাঁটু পানির উপরে যাবা না। তো হাঁটু পানিতে নামে 2 জন অনেক খুঁজলো, কিন্তু পাইল না। তো শিমুল বলতেছে উত্তমকে যে মনে হয় এটা একা আসতে হবে, নাহলে মনে হয় পাওয়া যাবে না। তো উত্তম বললো, হয়তো বা আমারও মনে হইতেছে যে মনে হয় একা আসতে হবে, নাহলে এটা পাওয়া যাবে না। তো বললো যে ঠিক আছে, তাহলে আজকে চল আমরা চলে যাই। তো চলে গেল। তো পরের দিনও অমাবস্যা ছিল। তো পরের দিনও ঠিক এক সনাতন ধর্মাবলীর মৃত্যু হয়। তো মৃত্যু হয়, খবর পায়। তো সেদিন শুধু উত্তম একা আপনার এই শ্মশান ঘাটে আসছে, আইসা দেখতেছে যে দেহটা আপনার দাহ হইতেছে। আর যারা আসছে কেউ নেই, শুধু একজন চৌকিতে বসা, ওই যারা আর কি আইসা এখানে রেস্ট নেয়, ওই পাশে একটা চৌকির মতো করা আছে, ওখানে বসে যারা আর কি আপনার দেহ দাহ করতে আসে রেস্ট নেওয়ার জন্য। তো দেখলো ওখানে একটা লোক বসা, লোকটা পায়জামা পাঞ্জাবি পরা, অনেক ফর্সা লোকটা। তো উনি উত্তম চিন্তা করলো যে ঠিক আছে, তাহলে একটু ওয়েট করি, উনি গেলে তারপরে আমি যাই, নাহলে তো আমার গেলে জিজ্ঞেস করবে এত রাতে কেন আসছি। তো ওই উত্তম ওয়েট করতে লাগলো। তো লোকটা খুব পাইচারি করতেছে, একবার উঠতেছে আবার বসতেছে, আবার কিছু দূর হাঁটাহাঁটি করতেছে,
আবার বসতেছে। তো ও চিন্তা করলো না এইভাবে করলে তো রাত পার হয়ে যাবে, কি করা যায়। তো ও চিন্তা করলো এটা কি মানুষ না অন্য কিছু। ঠিক আছে, একটা কাজ করি। তা উনি একটা ইটা বা মাটির দলা নিল, নিয়ে ফেঁকা মারলো। উনি একটু আড়ালে ছিল যাতে ওনাকে দেখা না যায়। তো যাই ও চোখের উপরে পড়লো। তো ওই লোকটা আবার তাকায় দেখলো যে কি পড়লো, তাকায় দেখে আবার চকিতে বসলো। তাহলে যেহেতু লোকটা দেখছে আবার বসছে, তার মানে সে আপনার অন্য কিছু না, মানুষই হবে। তো এই চিন্তা করে উত্তম করলো তাহলে যাওয়া যায়। তো উত্তম কি করলো, উত্তম আপনার ওই ইসের ভিতরে ঢুকলো, শ্মশানের ভিতরে ঢুকে ওই লোকের সামনে যখন গেল, তখন লোকটা উত্তমকে জিজ্ঞেস করছে তুমি কে। বলে আমি তো উত্তম, আমি এই পাশেই হোস্টেলে থাকি কলেজের। বলে এখানে কেন আসছো এত রাতে। বলে আমার একটু কাজ ছিল এর জন্য আসছি। মানে এমনভাবে জেরা করতেছে, উত্তম মনে হইতেছে যে এখানে এসে ও মনে খুব বড় একটা অপরাধ করে ফেলছে, এমন একটা অবস্থা। তো তখন উত্তম বলতেছে যে কাকা আপনি কি কোথাও যাবেন নাকি আপনি এই লাশের সাথে আসছেন। বলে না না না, আমার এখানে কাজ আছে, তুমি যাও। বলে হ্যাঁ আমি চলে যাব, আমার একটু কাজ আছে, আমি কাজটা করে চলে যাবো। না না, কোনো কাজ করতে পারবো না, এখনই তোমার চলে যেতে হবে। এই কথা শুনে উত্তম একটু বিরক্ত হলো যে কী ব্যাপার, আমি বয়স্ক মানুষ, ওনাকে ভালো মতো বলতেছি, উনি তো আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। পর বলে দেখেন কাকা, আপনি যদি রাস্তা না চেন আমাকে বলেন, আমি দরকার হলে, আমি তো এই গ্রামের ছেলে, 2-3 গ্রাম পরে আর কি আমার বাড়ি, আমি এই হোস্টেলে থাকি, আমি এখানে সব চিনি, আমি আপনাকে দিয়ে আসবো না। বলে না না, তুমি তাড়াতাড়ি এখান থেকে যাও, নাহলে তোমার সমস্যা হবে। তো উত্তম চিন্তা করলো কী সমস্যা হবে। তো বললো কাকা, বলো শোনো, তুমি কি সুনীলকে চিনো, বাজারে কাপড় ব্যবসায়ী। বলে হ্যাঁ সুনীলকে চিনি, সুনীল কাকা চিনি। তো সুনীল কাকার বাবারে চিনো। বলে না। বলে সুনীল কাকার বাবাই আমি। বলো ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি এখন যাও। বলে না কাকা, আমার একটু কাজ আছে, আমি কাজটা করে চলে যাব। তো উনি একটু বিরক্ত হইতেছে। পর উনি বিরক্ত হওয়ার পর উনি কী করছে, ওটা একটা থাপ্পড় মারছে। তো স্বাভাবিক ব্যাপার কী হয় যে আমরা কারো থাপ্পড় মারলে আপনার একটা শব্দ হবে, প্লাস আপনার মানে যাকে মারা হবে তার গালে একটা প্রেশার পড়বে। কিন্তু উত্তমের মনে হইলো যে তার গালে একটা হাওয়ার মতো পড়লো, এমন কোনো শব্দ হয় নাই। হাওয়ার মতো পড়লে কি হবে, বাতাস যেটা আমরা বলি, কিন্তু মনে হইতেছে কেউ তার গালটা আপনার কুচি কুচি করে কাইটে মধ্যে লবণ লাগাই দিছে, এমন জ্বলা জ্বলতেছে। তখন তার একটু সন্দেহ হইল যে এটাও হয়তো বা মানুষ কি না। তো থাপড় দেওয়ার পরে ওই মানে আপনার সাদা যে পাঞ্জাবি পরা পাঞ্জাবি, উনি বলতেছে এখন এখান থেকে চলে যাবা একদম খেয়াঘাট পর্যন্ত, আর পেছন দিক তাকাবা না। তেমনিতে এটা হওয়ার পরে উত্তম অনেক ভয় পেয়ে গেছে, সে এক দৌড় দিছে। দৌড় দিয়ে কিছু খেয়াঘাটের কাছাকাছি যাওয়ার পরে উনি দেখলো কি ওই যেই লোকটা ওনাকে থাপ্পড় মারছে, ওই লোকটা আস্তে 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 অনেক বড় হইতেছে, প্রায় 20-30 ফিট পর্যন্ত লম্বা হয়ে গেছে। এটা দেখার পর তো উত্তম বুঝে গেছে না, এটা তো আসলে মানুষ না অন্য কিছু। আপনারা দেখবেন যে যারা মারা যায় সনাতন ধর্মের, তাদের চিতার পাশে তার কাঁথা বালিশ প্রয়োজনীয় জিনিসপত্র এনে রেখে দেয়, পরে এগুলো নদীতে ভাসায় দেয়। পরে ওই 20-30 ফুট লম্বা আপনার অবয়বটা কী করলো, ওই জিনিসগুলো নদীতে ভাসায় দিল। তখন তো চিতা মোটামুটি পুরা শেষ। এটা ওর নিজ চোখে দেখার পর তো আর ওখানে দাঁড়ালো না, এক দৌড়ে হোস্টেলে চলে গেল। তা হোস্টেলে চলে যাওয়ার পরে অনেক হাঁপাইতেছে, দরজার মধ্যে নক করতেছে। তখন ওর যে আপনার ফ্রেন্ড ছিল শিমুল তো রুমে দরজা খুলছে, বলছে যে ওটা কি পাইছোস। বলে আরে না, ওটা তো পাই নাই, উল্টা আরও শ্মশানে যেতে আমি বিপদে পড়ে গেছিলাম। পরে পুরা ঘটনাটা খুলে বললো। বলে যাক বাবা, এবারের মতো বাইচা গেছে, তোরে আর কিছু করে নাই। যাই হোক, পরে আর এরকম ঘটনা ঘটে নাই, আর ওরাও আর সিঁদুর আনতে যায় নাই, যেহেতু এটা অনেক ডেঞ্জারাস কাজও বুঝে গেছে, ভয়ে আর তারা এই কাজে আগায় নাই। আর এসব কাজে আসলে আগানো ঠিক না। যাই হোক, এই ছিল আমার সেকেন্ড ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগছে। আর আমাদের চ্যানেলে অবশ্যই আপনারা
গল্প পাঠাবেন আশা করি। আমাদের ইমেল অ্যাড্রেসটা আমি বলে দিই, bhut@gmail.com, BHOOT ভূত GHONTA ঘন্টা @gmail.com। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। আমাদের সঙ্গে থাকবেন আশা করি। আর আপনারা অবশ্যই কমেন্টস করবেন, রাইট? কমেন্টসটাই আমাদের খুব দরকার, যেহেতু আমরা জানার আগ্রহ আমাদেরটা আপনাদের কেমন লাগতেছে। পরিশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবার জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।